দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতি বছরের এই 22 এপ্রিল আপনার সারা বিশ্বের পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে আসলে এই দিবসটি পালন করা হয়। এবারও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে বিশ্ব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আসলে প্রত্যেকটা দিন পার করছে, কারণ প্রতিনিয়তই উষ্ণ হচ্ছে পৃথিবী। এই বিষয় নিয়ে আমরা আসলে মূলত আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় উষ্ণায়নে বৈশ্বিক রাজনীতি। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ডক্টর আতিক রহমান, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ। আমার ডান পাশে আছেন, একেবারে ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, উপ-উপাচার্য বিইউপি, একই সঙ্গে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করবো ডক্টর আতিক রহমান আপনাকে দিয়ে। শুরুতেই জানি আপনারা জানেন যে আজকে বিশ্ব ধরিত্রী দিবস, এবং বিশ্বের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও জলবায়ু পরিবর্তন এবং পৃথিবী যে প্রতিনিয়ত উষ্ণ হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের একটা বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশ। এবং এখন বিশেষ করে আমরা খুব হাড়াহাড়ি টের পাচ্ছি আসলে তাপমাত্রার পারদ 43 ডিগ্রি ছুঁই ছুঁই। সেই জায়গাটাই সব মিলিয়ে আসলে বিশ্ব ধরিত্রী দিবস এবং এখনকার বাস্তবতা একটু জানতে চাই। প্রথম হচ্ছে 43 ডিগ্রি মানুষের শরীরের জন্য খুবই খারাপ, মানে যতটা আনপ্লেজেন্ট হতে পারে আমাদের অভ্যস্ততার ভিতরে পড়ে না। তো এটা আমাদের চরিত্রের ভিতরেও ছিল না, বাংলাদেশের ভিতরে না, কারণ বাংলাদেশ এই সময়টা মোটামুটি বৃষ্টি নেমে যায়, তারও আগে জ্যৈষ্ঠ বৈশাখ বৃষ্টির সময় সেটা হয়নি, সেই বৃষ্টিটা নামেনি, তাপটা কমেনি। আমাদের হয়তো 38, 37, 38, 39 থাকার কথা ছিল, সেখানে 43। মানুষের শরীর তখন এমনিতেই উত্তপ্ত। কটা মানুষের সৌভাগ্য আছে এয়ার কন্ডিশনে থাকা, এবং এয়ার কন্ডিশন থাকাও এমন কোনো আনন্দদায়ক অভিজ্ঞতা না এই গরমের মধ্যে, কারণ আপনাকে একটু বেরোতে হবে, আরেক রুমে যেতে হবে, সমস্ত বাড়ি এয়ার কন্ডিশন, এরকম বাইরে তো বেরোতেই হবে, হ্যাঁ একটু তো বেরোতেই হবে। সেই ধাক্কাগুলো এসে আপনাকে একটা হিট ওয়েভের মতো লাগে, অতএব আপনি আনন্দে নেই নিশ্চিত। তো এটা হচ্ছে উষ্ণায়নের। এখন উষ্ণায়নের রাজনীতিটা কি? সে রাজনীতি হচ্ছে পেছনে আছে এনার্জি, কে তাপটা বাড়ায় আর কে তার ক্ষতিগ্রস্ততায় পড়ে। রাজনীতিটা হচ্ছে এইটা, বাড়ায় কে বা উপভোগ করতে চায় কে, ক্ষতিগ্রস্ত হয় কে। এখন এয়ার কন্ডিশন চালিয়ে উপভোগ যারা করেন তারা মোটামুটি বড় লোক। তো একটা বাড়িতে 2টো বেডরুম, 3টে বেডরুম, একটা সিটিং রুম থাকে, আরও 2-3টা রুম থাকে। যদি আপনি সত্যিকারে এয়ার কন্ডিশনে থাকতে চান, পুরো বাড়িটাকে এয়ার কন্ডিশন করতে হবে। ওই একটা রুম করে প্রত্যেকবার বেরোতে গেলে আপনি আরেকটা কাজে, তখন ওই ধাক্কা খেয়ে। একটা বিষয় একটু জানতে চাই, একটা পৃথিবী তো প্রতিনিয়তই তাপমাত্রা বাড়ছে, হ্যাঁ, সেই জায়গাটাই এই যে জলবায়ু সম্মেলন হয় প্রতি বছরই, এই সম্মেলনগুলোতে নানা রকম পদক্ষেপের আশ্বাস আসে, জলবায়ু তহবিলের কথা উঠে, যারা জলবায়ু পরিবর্তনের বেশি শিকার, যাদের এখানে তাপমাত্রা বেশি বাড়ছে, বন্যা জলোচ্ছ্বাস বেশি হচ্ছে, সাইক্লোন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, মানে সব মিলিয়ে এই পদক্ষেপ, আশ্বাস, জলবায়ু তহবিলগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলো আসলে কতটা পেয়ে আসছে, বা এইটার বাস্তবতা একটু জানা। আজও পাইনি। ব্যাপারটা হচ্ছে যে পাওয়া উচিত, পাওয়া নিয়ে কথা চলছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিটা এমন যে টাকা পকেটে হাতড়াচ্ছে, কিন্তু টাকা পকেট থেকে বের করে আরেকজনকে দিচ্ছে, এর মধ্যে প্রচুর ব্যবধান, সময়ের ব্যবধান, রাজনীতির ব্যবধান, চিন্তার ব্যবধান, যে ইন্ডিকেটর যেগুলো ব্যবহার করে, কত ডিগ্রি টেম্পারেচার হলে আমি দেব টাকা, এবং কখন দেবো সে টাকা। তো তারা টাকা দিতে দিতে শীতকালে চলে আসে, তখন ওদের এখন আর দিয়ে কী হবে, দেখি গ্রীষ্মকালে কি হয়। একটু বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে। আপনার কাছে আসবে, আমি একটু অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন আপনার কাছে আসতে চাই। কেমন আছে আমাদের পৃথিবী এখন? 2 নম্বর হচ্ছে যে মানে এই যে কারণে এই দিবসের মধ্যে আসলে এই বিষয়গুলো সীমাবদ্ধ থাকে কিনা, সারা বছর এই বিষয়গুলো আসলে মনে থাকে কিনা পৃথিবীকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে বিশ্ব ধরিত্রী দিবস, এবং 22 এপ্রিল প্রতি বছরই আমরা এই ধরিত্রী দিবস পালন করি। এবং এবছরের যে প্রতিপাদ্য বিষয়, এই গ্রহ ও মাইক্রোপ্লাস্টিক। এখন এই গ্রহ এবং মাইক্রোপ্লাস্টিকের কথা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, যে প্রতিদিন আমরা দেখি যে 350 টনের মতো শুধু মাইক্রোপ্লাস্টিকের বর্জ্যই
আমাদের এখানে তৈরি হচ্ছে। জি জি। এবং মাইক্রোপ্লাস্টিককে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 5 মিলিমিটার আকারের যে ক্ষুদ্র যে প্লাস্টিক কণা সেটাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলি। এর থেকে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কণাটা আছে সেটাকে ন্যানো প্লাস্টিক বলা হয়। জি। আর আমাদের এখানে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে আমাদের যে নেদারল্যান্ড ভিত্তিক একটা গবেষণা হয়েছে আমাদের এখানে, যেটা সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট। এই সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্টে ভারত এবং বঙ্গোপসাগরে বেসিন এবং বাংলাদেশকে নিয়ে 2019 থেকে একটা বড় ধরনের গবেষণা হয়েছে। বাংলাদেশ এবং এটা আপনার নেদারল্যান্ড থেকে এটা সাময়িকী বের হয়েছে। তো এদের যে তথ্য অনুযায়ী যে বিষয়টি সবচেয়ে আমাদের জন্য নাজুকতা তৈরি করেছে সেটি হলো যে প্রতিদিন 100 থেকে 300 কোটি এই আপনার মাইক্রোপ্লাস্টিকের কণা আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আপনার বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তো এখন আপনি বোঝেন যে আমরা যারা স্থলভাগে আছি, বিশেষ করে আমরা যে সমস্ত নগরভিত্তিক আমাদের যে জীবনযাত্রা যেখানে আছে, সেই জায়গাটা আপনি দেখুন যে আমাদের নাজুকতাটা কতটা বেশি। প্রতিদিনের কথা যদি আমরা বলি তাহলে আপনার প্রতিদিন 380 টন বর্জ্য মানে আমাদেরকে ব্যবস্থাপনা নিতে হচ্ছে। এবং শুধু বছরে যদি আমরা বলি তাহলে 8 লক্ষ টন বর্জ্য আমাদেরকে ব্যবস্থাপনা নিতে হবে। কিন্তু সেই বর্জ্য ব্যবস্থাপনার মানে অবস্থাটা কি, মানে কিছুই করতে পারছি না। এবং আপনার দেখুন যে সবচেয়ে বড় যে বিষয়, ঢাকাতেই 700 টন বর্জ্য মানে তৈরি হচ্ছে প্লাস্টিক বর্জ্য। হ্যাঁ, প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে এখানে কঠিন বর্জ্য মানে হসপিটাল বর্জ্য এবং আমরা যেটা লিকুইড বর্জ্য বলি, 3 ধরনের বর্জ্য। তার মধ্যে প্লাস্টিক বর্জ্য যে আসছে সেটা বেশিরভাগ সোর্স হচ্ছে আমরা বলি যে টেক্সটাইল সোর্স, সিনথেটিক ফাইবার। যে সিনথেটিক ফাইবার দিয়ে আমরা সমস্ত পোশাক তৈরি করে আমরা জিডিপি জিএনপি পার ক্যাপিটা ইনকামকে আমরা বাড়াচ্ছি এবং বিশ্বে আমরা যোগান দিচ্ছি। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোপ্লাস্টিকের সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে এই সিনথেটিক ফাইবার্স। এবং সেটাকে যদি আমরা চেঞ্জ না করতে পারি, সেটাকে যদি আমরা বন্ধ না করতে পারি, তবে এখানে একটা বিষয় যেটা আমরা বলবো যে আমাদের একটা পরিবর্তনের ধারা কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি। যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি 2021 থেকে 2041 পর্যন্ত যে এটা আছে আমাদের, সেখানে আমরা দেখেছি যে আমাদের যে ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরিগুলোতে যে ফসিল ফুয়েলগুলো ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে যে পরিমাণ কার্বন আমাদের মানে নিঃসরণ হচ্ছে, সেটাকে মিনিমাইজ করার জন্য আমাদের একটা গ্রিন ট্রানজিশন বা একটা মানে বলতে পারি যে গ্রিন ট্রান্সফরমেশন যেটাকে, সেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এখানে আমরা শুনলে ভালো লাগবে যে বিশ্বের 200টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সমগ্র বিশ্বের মধ্যে 200 গার্মেন্ট ইন্ডাস্ট্রি গ্রিন ট্রানজিশনে বাংলাদেশ প্লাটিনাম এবং গোল্ড এবং ব্রোঞ্জ পদকের মধ্যে প্রায় 34টা প্লাটিনাম পদক পেয়েছে, 132টার মতো আপনার গোল্ড পেয়েছে এবং বাকিটা হচ্ছে ব্রোঞ্জ। তো চায়না বলুন, ইন্ডিয়া বলুন বা অন্যান্য যারা বলেন যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি নাচবাজি করছে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা ইতিবাচক মানে পরিবেশের দিকে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আমাদের দেশে 4,500-এর মতো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এবং আমাদের প্রায় আপনার 4.42 লক্ষ আমাদের শ্রমিক আছে, যার মধ্যে 65% নারী। এখন এর যে নাজুকতা, এই প্লাস্টিকের নাজুকতার কথাই যদি বলি, প্লাস্টিকের নাজুকতার মধ্যে আমাদের দেখুন যে আমরা যদি দেখি তাহলে প্রথমে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা মানে কাজ করে যে সমস্ত ওয়ার্কাররা, তাদের কিন্তু সিভিয়ার একটা হেলথ হ্যাজার্ডের মধ্যে যাচ্ছে তারা। এবং এখানে এই হেলথ হ্যাজার্ডের মানে বিশেষজ্ঞদের মধ্যে যেটা বলা হয় যে হার্ট অ্যাটাক থেকে শুরু করে একেবারে আপনার মানে ডেডলি যে সমস্ত মানে কমিউনিকেবল ডিজিজ এবং যেটা কন্টিজিয়াস ডিজিজ যেটাকে বলি, নন কমিউনিকেবল ডিজিজ, দুটোর দ্বারাই আক্রান্ত হচ্ছে তারা। এবং এটা একটা সাংঘাতিক এরকম লিভার এবং স্টোমাক যেটাকে বলা হচ্ছে নাজুক অবস্থা তৈরি করছে। আরেকটি বিষয় যেটা আমরা বলবো যে আমরা যে প্লাস্টিকের ব্যবহার, আপনারা দেখুন এই প্লাস্টিকের ব্যবহার আমাদের বলা হচ্ছিল যে 1985 সালের যে আমাদের পরিবেশ নীতি যেটা, সেখানে 2002 সালে এই প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে হাইকোর্ট থেকে 2020 সালে কিন্তু এটা একটা নির্দেশনা জারি করা হয় যে সমগ্র বাংলাদেশে এই প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ থাকবে। জি। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্লাস্টিক যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য আমরা তৈরি করছি, প্লাস্টিকের ব্যবহার যেটা আমরা দেখছি, আমরা প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের মানে একেবারে মাইক্রোপ্লাস্টিক থেকে শুরু করে বড় বড় যে প্লাস্টিকগুলো যেগুলো, ইভেন আমরা যে খাবারটা খাচ্ছি প্রতি মুহূর্তে আমরা ডিসপোজেবল যে সমস্ত মানে গ্লাসগুলো ব্যবহার করছি এবং ডিসপোজেবল যে প্লেটগুলো ব্যবহার করছি, সেগুলো কিন্তু প্লাস্টিকের। এগুলা তো ধরেন সবার চোখের সামনে হচ্ছে,
সরকারের চোখের সামনে হচ্ছে, পলিথিনের ব্যবহার বন্ধ হলো? পলিথিনের ব্যবহার আমরা বন্ধ করতে পারিনি তো। তাহলে শুধুমাত্র তাই না, আমি যে পরিসংখ্যানটা আপনার দিলাম যে ভয়াবহ যে অবস্থা আমাদের মানে এই বর্জ্য কী করছে, নগর যদি আপনি নগর ব্যবস্থাপনায় দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনায় এই পলিথিন ব্যাগ কিন্তু আমরা দেখি যে ড্রেনেজ কনজেশনের জন্য সবচেয়ে বেশি রকম দায়ী। এবং এখানে যে নগর বন্যা হচ্ছে, সেই নগর বন্যার অন্যতম কারণ কিন্তু এই জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতার অন্যতম কারণ কিন্তু এই প্লাস্টিক মানে বর্জ্য, পলিথিন, প্লাস্টিক, এই প্লাস্টিক বর্জ্য। কাজে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনের যদি বলি, নগর থেকে শুরু করে আপনি মফস্বল শহরগুলোতে দেখেন একই রকম অবস্থা হচ্ছে। প্রতিটা শহরেই কিন্তু আমাদের কিন্তু এখন এই আমরা বলতে পারি যে হাজার হাজার কোটি টাকা আমাদের শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের ব্যয় করতে হচ্ছে, এবং এতে করে আমাদের জিডিপির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আতিক রহমান। এই যে এবারে যে প্রতিপাদ্য পৃথিবী বনাম প্লাস্টিক, বাংলাদেশের যে পরিসংখ্যান স্যার দিচ্ছিলেন, আমরা তাহলে আসলে কি পদক্ষেপ নিচ্ছি, করছি কি, মানে দৃশ্যমান কিছু দেখেন, পরিকল্পনাও কি দেখেন, নাকি এগুলো আমরা দেখতেই থাকবো? একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এক সময় প্রথম দিকে ধরা হয়েছিল যত প্লাস্টিক ব্যবহার করা যাবে আমি তত উন্নত। তার কারণ হচ্ছে যে প্লাস্টিক কন্টেইনার আমার, প্লাস্টিক আমার চারিদিকে। ইনফ্যাক্ট এই যে আজকাল যে ওয়ালে যে পেইন্ট দেওয়া হয়, তার মধ্যে প্রচুর প্লাস্টিক, কারণ ওটা বেশি দিন টেকে, রিফ্লেকশন হয়, পানিও তো অ্যাবজর্ব করে না, বিভিন্ন কারণে। তো প্লাস্টিকের কতগুলো ভালো প্রপার্টিজ আছে, এবং একসময় বলা হয়েছিল যে আমরা নতুন সভ্যতায় ঢুকলাম, এটাকে প্লাস্টিক সভ্যতা বলা। এর আগে বিভিন্ন সভ্যতা, আমরা পাথরের যুগ থেকে কাঠের যুগে এলাম, কাঠের যুগ থেকে সিমেন্টের যুগে এলাম, সিমেন্টের যুগ থেকে প্লাস্টিক যুগে ঢুকলাম। তো এই যে যুগ থেকে পরে ধারণা যে উন্নতি করে যাচ্ছে, উন্নত করছি না, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এবং এই স্বাস্থ্যটা ক্ষতিটা বিশেষ করে দরিদ্র যারা, তাদের তো কোনো চয়েস নেই। তাদের তো আপনার ছাউনিতে, আপনি যদি ঢাকার বস্তিতে যান, ছাউনিতে উপরে একটা বেড়া অথবা টিন, তার নিচে প্লাস্টিক। তো আপনি শুয়ে আছেন ডাইরেক্টলি প্লাস্টিকের নিচে। তো এটা স্বভাবতই, তার দরজাও প্লাস্টিক এই বস্তির, এবং সামগ্রিকভাবে বড়লোকরাও এতে খুব বেশি যে মুক্ত তা না, তারা বিভিন্নভাবে প্লাস্টিক কোটিং দিয়ে বিভিন্নভাবে প্লাস্টিক দ্বারা। তো প্লাস্টিকবিহীন জীবন, এটা চিন্তা করা প্রশ্নই ওঠে না। আপনি সেই শ্যাম্পু বলেন, কি আপনি গায়ের কাপড় বলেন, কি ব্যাগ দিয়ে বাজারে যাবেন, ব্যাগ নিয়ে ফিরে আসবেন, জীবন তো সম্ভব না, সেটা অলরেডি তো আমরা রিয়েলাইজ করে ফেলেছি। কিন্তু সেই জায়গাটাই কতটা মিনিমাইজ করা যায়, এবং প্লাস্টিক ব্যবহার হলে সেটির ধরেন এটা কি বলবো, মানে রিসাইক্লিং করা। জি, একটা তো রিসাইক্লিং, আরেকটা হচ্ছে প্লাস্টিকের কোন জায়গাটা খাদ্যে ঢুকে যাচ্ছে, আমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের দুটো ভাবে শরীরের ভেতরে ঢুকছে, একটা মুখ দিয়ে খাদ্যের সাথে, আর একটা শ্বাস প্রশ্বাসের সাথে ফাইনাল পার্টিকেল। তো ফাইনাল পার্টিকেলসটা এটা তৈরি হয় বিভিন্ন রকম কাটা চেরার মাধ্যমে, বিভিন্ন রকম। আপনি ঢাকার শহরের রাস্তায় গেলে দোকানে দেখবেন যে প্লাস্টিক ব্যাগ তো খুলছি, প্রত্যেকবার প্লাস্টিক ব্যাগ একটা খোলা মানে হচ্ছে অনেক পার্টিকেল সেখানে ডাস্টটাই বেরোবে আপনার সাথে, কারণ দুটো ব্যাগের ভেতরে পাশাপাশি তার একটা ইতিহাস রয়ে গেছে যে ডাস্টগুলো ওখানে রয়ে গেছে। তো সেই জন্যে মানুষের শরীরের জন্য এটা প্রচুর ক্ষতিকর, কিন্তু এবং সবচেয়ে বড় কথা নন ডিস্ট্রাকটিভ। আপনি শরীরে ঢুকলো, আপনার হার্টে ঢুকলো, হার্ট থেকে কিছুই ধ্বংস হচ্ছে না, রক্ত প্রণালী যে আমার চলছে, যে সেটা আমার ব্রেনে যাচ্ছে, সেটা আমার চোখে যাচ্ছে, সব জায়গায় প্লাস্টিক পার্টিকেল পাওয়া যাচ্ছে। তো সেই জন্যে ভয়ঙ্কর অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের কোথাও থেকে। আবার এটা প্রাকৃতিকভাবে যেখানেই থাকছে সেখানেই তো থাকছে, ওটা পচন হচ্ছে না, পচন হচ্ছে। হ্যাঁ, কারণ প্লাস্টিক পচন, এর মধ্যে করণীয় কি স্যার? এর মধ্যে একটা চিন্তা করা হয়েছিল 60-এর দশক থেকে 80-র দশক 90-র দশক পর্যন্ত, যে প্লাস্টিক আমরা ভেঙে দেবো মানে হচ্ছে যে একটা প্লাস্টিক ব্যাগ, তার ভিতরে আমরা দুর্বলতা তৈরি করে দেবো যেন ওটা ছিঁড়ে যায়। কিন্তু ওটা ছিঁড়ে গেলে হবে কি, যে মাটিতে পড়লো, পানিটা আটকাবে না, জি এইটুক, কিন্তু তার কেমিক্যাল ফর্মুলেশন সেটা তো আর বদলাচ্ছে না। তো সেটা আজ হোক কাল হোক ওই পানির মাধ্যমে, যে খাদ্যের মাধ্যমে যে আমাদের জীবনের ভেতরে ঢুকছে। তো একদিকে আমরা যুদ্ধ করে যাচ্ছি সুন্দর স্বাস্থ্যের জন্যে, ভালো ওষুধ খাচ্ছি,
প্রতিদিন আমরা এই ভিটামিন সুন্দর পৃথিবী গড়ার জন্য সুন্দর পৃথিবী করতে চেষ্টা করছি, সুন্দর স্বাস্থ্য করতে চাই, ব্যক্তিগত স্বাস্থ্য করতে চাইছি, আমার শিশুকে আমি ভালো স্বাস্থ্যে রাখতে চাচ্ছি। কিন্তু শিশুকে যদি আপনি তার জীবনটা চিন্তা করেন, উন্নত বিশ্বের কি বাস্তবতা প্লাস্টিকের জায়গাটা স্যার? প্রায় একই। কারণ যেটা বলছি যে এই যে চিন্তাধারাটা, যে প্লাস্টিক সভ্যতায় এসে আমরা অনেক সভ্য হয়ে গেলাম, আমরা মেটাল সভ্যতা থেকে এটা একটা মানসিক আমাদের চিন্তাধারা। সেখান থেকে যে প্লাস্টিকটা খারাপ, এই কথাটা আপনি সহজে কোনো কেতাবে পাবেন না। একটা ছাত্র তার ক্লাস 9-10 পর্যন্ত এই কথাটা শুনবে না। সে যখন এই নিয়ে গভীরে যাবে তখন এই নিয়ে আলোচনা হচ্ছে। একটু করণীয় নিয়ে আসে স্যার, এই জায়গাটাই মানে কি করার দেখেন। স্যার বলছিলেন যে উন্নত বিশ্বেও প্লাস্টিকের এই বাস্তবতা প্রথমত যেটা হচ্ছে যে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, ধরুন আমাদের এক্সিস্টিং ল আছে, কিন্তু লয়ের আইনের কোনো এনফোর্সমেন্ট নেই। সবার চোখের সামনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হচ্ছে। শুধু কি প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের কত রকম ব্যবহার আপনি খেয়াল করে দেখুন। যে মাইক্রোওয়েভেবল যে ফুড সেটাকেও গরম করছেন আপনি প্লাস্টিকের ঢাকনা দিয়ে, এবং যে খাবারটা যেটা প্লাস্টিকের মানে কন্টেনারে নিচ্ছেন আপনি, সেটা যখন মাইক্রোওয়েভে কত হাজার ওয়াটের যে আসছে, ইলেকট্রিসিটি আসছে, সেটা গলে সেটা যখন আমার শরীরে ঢুকছে, ইনহেল করছি আমি যখন, তখন ব্লাডের সাথে যখন মিশে যাচ্ছে, তখন কিন্তু লিভার, স্টোমাক আমার ড্যামেজ হচ্ছে না, শুধু আমাদের হরমোনাল চেঞ্জ হচ্ছে। এবং শুধু তাই না, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের যে হার্ট স্ট্রোক, বা যেটাকে স্ট্রোক বলি আমরা, সেই হার্ট স্ট্রোক পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে প্রজনন ক্ষমতা, যেটা যে পুরুষ এবং মহিলার, সেই প্রজনন ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে। আবার এই প্লাস্টিক আবার ইনটেক করছে কারা? যে মাছ, মানে গবেষণায় দেখা গেছে কই মাছের মধ্যে সবচেয়ে বেশি রকম মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাংলাদেশে। এবং সেই কই মাছ যখন আমরা খাচ্ছি, তখন সেই কই মাছের সেই মাইক্রোপ্লাস্টিকের অর্গানিজম আমাদের শরীরে মানে প্রোটিন হিসাবে রক্তের সাথে মিশে যাচ্ছে। এবং রক্তের সাথে যখন মিশে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরাসরি লিভার এবং স্টোমাক আমাদের ড্যামেজ হচ্ছে মারাত্মক রকম। এবং আমরা ধীরে ধীরে কিন্তু মানে এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। প্লাস্টিক ইজ দ্য সাইলেন্ট কিলার অফ হিউম্যান বিইংস। এবং শুধুমাত্র মানুষকে না, মানে জীববৈচিত্র্যের যত ধরনের বিয়ে আছে, আপনি দেখুন যে আমি যেটা বললাম যে 100 থেকে 300 টন প্রতি বছরে আপনার যদি বঙ্গোপসাগরে পড়ে মাইক্রোপ্লাস্টিক, তাহলে সেখানে মেরিন রিসোর্স যেটা আছে, আমাদের সামুদ্রিক মাছ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আমাদের যে সমস্ত মানে খাবার জাতীয় যে সমস্ত প্রোটিনগুলো আছে, সেগুলো কি অবস্থা, তাদের চরমভাবে তারা মানে নাশগ্রস্ত যাচ্ছে। এবং মানে শুধুমাত্র হেলথ হ্যাজার্ড না, আমাদের দেখুন যে জিডিপিতে আমাদের প্লাস্টিকের ব্যবহার করার জন্য যে সমস্ত পলিউশন তৈরি হচ্ছে, পলিউশনের কারণে আমাদের যে মানে জিডিপিতে আমাদের বড় একটা অবদান রাখার কথা ছিল ট্যুরিজম। সেই ট্যুরিজমটা কিন্তু এই নোংরা পরিবেশের জন্য কিন্তু ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। আপনি মেরিন কোস্টাল এরিয়াতে যান, মারাত্মক রকমভাবে মানে পরিবেশ দূষণ। আপনি কক্সবাজারে যান, সেখানে মারাত্মক চিন্তা করছি, এগুলো আমরা চিন্তা করছি না। কাজে সেই জায়গাটা আপনি যেটা বলছেন যে রেমিডিয়াল মেজার যদি আমরা করতে চাই, প্রথমত আমাদের আইনের প্রয়োগটা দিতে হবে। এবং সেখানে অবশ্যই আমাদের মোবাইল টিম থাকতে হবে, ভিজিলেন্স টিম থাকতে হবে, এবং যারা এগুলো করছে সেগুলোর থেকে আমাদেরকে বিরত রাখার জন্য একটা মানে পানিশেবল অফেন্স যাকে বলে সেটাকে কিন্তু তাৎক্ষণিকভাবে এটা কিন্তু আমাদের করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হলো যে আমাদের এক ধরনের সচেতনতা। আমাদের একটু আসি স্যার, আমি একটু তাপমাত্রা জায়গাটা একটু আসতে চাই। সেটি হচ্ছে যে তাপমাত্রা মূলত আমরা কমাতে পারছি না কেন? এখন যেটা আছে সেটাই তো অনেক বেশি, পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলছে, সেটি আমরা আসলে আটকাতে পারছি না কেন? কি কারণ? মূল কারণটা হচ্ছে যে আমরা সবাই তথাকথিত উন্নত সভ্যতায় যেতে চাই। উন্নত সভ্যতা মানে হচ্ছে আমার বেশি জিনিস ব্যবহার করা। আপনি চিন্তা করেন যে কত পরিমাণ শ্যাম্পু, আগে কজন লোক গ্রামে শ্যাম্পু ব্যবহার করত, আজকে আপনি যদি টন হিসাবে চিন্তা করেন যে কতগুলো দোকান কত শ্যাম্পু বিক্রি করছে, তার মধ্যে প্লাস্টিক লুকিয়ে আছে। অনুরূপভাবে আপনার এই যে পলিথিন ব্যাগ, যে কোনো দোকানে গেলে, মাছের দোকানে গেলে আপনাকে একটা পলিথিন ব্যাগ ধরিয়ে দিচ্ছে। আপনি সমগ্র যে মাছটা কিনলেন তা খেয়ে যে উপকার পাবেন, আপনি প্লাস্টিক ব্যাগের ফলে শরীরের যে অপকারিতা হচ্ছে সেটা তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ আমার দেহকে বাঁচাবার জন্য আমি যা যা করছি, তার সঙ্গে যেহেতু আমার প্যাকেজিং ম্যাটেরিয়াল প্লাস্টিক হওয়াটা, এবং প্লাস্টিক সভ্যতা যেটা এসেছিলো, এটা একটা
মানবের মুক্তি সব। প্লাস্টিক তো স্যার একটা পার্ট, জি প্লাস্টিক তো একটা পার্ট, প্লাস্টিক থেকে আমি বেরোতে পারছি না, একটা পার্ট। একটা হচ্ছে ধরেন কার্বন নিঃসরণ তো বাড়ছে, জি সেই যে আরেকটা হচ্ছে যে ধরেন ট্রি প্ল্যান্টেশনের যে জায়গাটা, সেই জায়গাটা বাড়ছে না, আমরা গাছ কেটে ফেলছি, আরো নানা রকম বিষয় আছে। ট্রি প্ল্যান্টেশন দুটো ব্যাপার, একটা হচ্ছে যে গাছ কেটে ফেলছি, দ্বিতীয় কথা হচ্ছে যে গাছ লাগাবার যে জায়গা সেটা তো আমরা দখল করে অন্য কাজ করছি, আমরা তো সেখানে রেখে দিচ্ছি না গাছ। অতএব সেই সুন্দরবনও কমতে শুরু করেছে, এটা কমার কথা না। জি, সেখানে একদিকে গাছ লাগানো হচ্ছে ঠিকই, কিন্তু আপনি বাড়ছে না তো জায়গা। বাংলাদেশের মাথাপিছু মানুষ বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমি জায়গা পাচ্ছি না, সেই জায়গা থেকে আমাকে খাদ্য ব্যবহার করে নিয়ে আসতে হবে। বৈশ্বিক জায়গাটা কেমন স্যার? এই যে ধরেন বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে ক্ষতিগ্রস্ত দেশ জলবায়ু পরিবর্তন। আমাদের এখানে ধরেন কার্বনেশনের কথা যদি বলি, প্লাস্টিকের একটা বাস্তবতা আছে, কিন্তু কার্বনেশন তো আমরা অনেক বেশি, আমাদের এখানে কার্বনেশন হচ্ছে না, এখনো শুরু হয়নি। হ্যাঁ, সেই জায়গাটাই আমরা তো ক্ষতিগ্রস্ত দেশ, মানে উন্নত দেশ যারা সবচেয়ে বেশি দায়ী, তাদের বাস্তবতাটা, তাদের বাস্তবতা হচ্ছে যে তাদের উন্নয়নের মাত্রা বা মাপ যেটা, সেটা হচ্ছে কত কার্বন ব্যবহার করছে। তো একটা আপনি চিন্তা করেন, একটা গাড়ি যখন চলে সে পেট্রোল পোড়াচ্ছে, তার থেকে কার্বন ব্যবহার হচ্ছে, তারপরে সে ব্রেক করে রাখছে কোথাও, প্রত্যেকবার ব্রেক করা এবং ব্রেক থেকে স্পিড তৈরি নেওয়া, সেই সময়টা যে পরিমাণ কার্বন ব্যবহার হয় বা অপচয় হয়, সেটা পাশের যে রিক্সা, সাইকেল রিক্সা অথবা হেঁটে যে লোকটা যাচ্ছে তিনি তো এর জন্য দায়ী না, কিন্তু সমগ্র ক্ষতিগ্রস্ততা তার 60% ভেতরে যাচ্ছে। অর্থাৎ আমরা সমগ্র পরিবেশটাকে একটা দূষিত পরিবেশ করছি কার্বন দ্বারা, দূষিত পরিবেশ করছি পার্টিকুলেট প্লাস্টিক দ্বারা, এবং এগুলো সবগুলোই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এখন বলা হবে যে আগে থেকে যদি আমরা বেশি দিন বাঁচছি না, হ্যাঁ বাঁচছি, জি, আরও বেশি বাঁচা উচিত ছিল, কারণ এখন খাদ্য অনেক ভালো হচ্ছে, আমরা পরিষ্কার খাওয়া খাদ্য। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ মানে কোন দেশ করছে বেশি? আপনার জিডিপি যার সবচেয়ে বেশি, সেই সবচেয়ে বেশি, অর্থাৎ আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে ল্যাটিন আমেরিকা, তারপরে এশিয়া, আফ্রিকার, সাউথ এশিয়া, আফ্রিকা, এরা হচ্ছে দরিদ্রতম এলাকা, এরা কম করছে। এই প্রত্যেক সমাজের ভেতরে, যেখানে দরিদ্র সমাজ বললাম, সেখানেও যারাই সবচেয়ে ধনী দেশ তারাই সবচেয়ে বেশি দায়ী এই জায়গায়, আর যারা সবচেয়ে গরিব তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার। একটু বিরতি নিয়ে আসছে স্যার এই জায়গাটায়। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে আজকের ইনসাইড পলিটিক্সে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম উষ্ণায়নে বৈশ্বিক রাজনীতির বিষয় নিয়ে। আজকে এই বিষয়ে কথা বলতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, আছেন ডক্টর আতিক রহমান, আছেন অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। অধ্যাপক ডক্টর মোকাদ্দেম হোসেন, আমি একটু আসতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, সেখানে তিনি যেটি বলছেন যে যুদ্ধে ব্যবহৃত অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যয়ের করলে বিশ্ব আসলে বদলে যাবে। সেই জায়গায় 6টা প্রস্তাব তিনি করেছেন, 2-3টে প্রস্তাব একটু বলি। সেটির জন্য যেটি বলতে চান যে প্রধান কার্বন নিঃসরণকারী যে দেশগুলো রয়েছে, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের কার্বন নিঃসরণ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার উন্নত দেশগুলোর দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন যে প্রতিশ্রুতি, সেটি পূরণ করতে হবে। এই যে মানে যেটি একেবারে শুরুতে স্যার কাছে জানতে চেয়েছিলাম, যে যেসব আশ্বাসগুলো আসে আসলে জলবায়ু সম্মেলন সহ বিভিন্ন ফোরামে, সেগুলো আসলে বাস্তবায়িত হয় না কেন? এটির মধ্যে কী ধরনের রাজনীতি দেখেন? অনেক ধন্যবাদ। দেখুন, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ধনী রাষ্ট্রগুলো, গ্লোবাল নর্থ অ্যান্ড গ্লোবাল সাউথ, আমি যদি দুটো ভাগে ভাগ করি, গ্লোবাল সাউথে আমরা জিওপলিটিক্যালি হয়তো ধনী দেশ আছে, কিন্তু গ্লোবাল সাউথ বলতে মানে যারা সবচেয়ে নাজুক গোষ্ঠী আর কি, আমরা যে মানে যেটা তৃতীয় বিশ্বের দেশগুলোকে বলি বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোকে আমরা গ্লোবাল সাউথ বলি। তো সেক্ষেত্রে গ্লোবাল সাউথের প্রতি যে গ্লোবাল নর্থের যে কমিটমেন্টটা যেটা ছিল, বা যে ধরনের তারা সবসময় বিশেষ করে আমরা দেখেছি প্যারিস এগ্রিমেন্ট, তারপরে ইউএনএফসিসি যেটাকে আমরা বলছি, এবং সেন্দাই ফ্রেমওয়ার্কের আলোকে আমরা মানে সমস্ত বিশ্বের সবগুলো দেশই কিন্তু সেগুলোকে র্যাটিফাই করেছে, এবং এখানে একটা কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট, যে আমাদের কার্বন নিঃসরণকে কমানো। এবং সেই জায়গাটা আপনি দেখুন যে প্রতি বছর আমাদের কপ সম্মেলন হচ্ছে, সেই কপ সম্মেলনের যে লাস্ট যে আমাদের অঙ্গীকার ছিল যে 2050 সালের মধ্যে চীন কার্বন নিঃসরণ মানে ফসিল ফুয়েল ব্যবহারটা জিরোতে নিয়ে আসবে, এবং ইন্ডিয়া বলেছে 2070-এর মধ্যে যেটা জিরোতে নিয়ে আসবে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমেরিকা, ইউরোপ সহ সবাই প্রতিজ্ঞা করেছে 2040-এর মধ্যে তারা এটাকে যতটা সম্ভব পারে এটাকে মিনিমাইজ করবে।
এটা একটা গেল। আর সেটাকে আদৌ কোনো অগ্রগতি আছে না, স্যার? সেখানে হচ্ছে না। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উন্নত বিশ্বগুলো সেখানে হাই টেক ব্যবহার করছে। আমরা 14th বিপ্লবের এজে এসেছি আমরা এখন, এবং সেই হাইটেক এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন ক্যাপাসিটি তারা তৈরি করেছে। যে টেকনোলজিটা তারা নিজেদের মানে নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ব্যবহার করছে, কিন্তু তৃতীয় বিশ্বের জন্য কিন্তু তারা কিন্তু সেটা ট্রান্সফার করছে না। নাম্বার ওয়ান, যদি ট্রান্সফার করতে চায় সেটা এতটা কস্টলি যে সেটা কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো অ্যাফোর্ড করতে পারবে না, সামর্থ্য নেই। আর সেকেন্ড পয়েন্ট যেটা হলো যে আমরা দেখতেছি যে জলবায়ু তহবিল, এই জলবায়ু তহবিল প্রতি বছর কপ সম্মেলনে আমরা দেখতে পাই যে এটা এই প্রতিশ্রুতিটা উন্নত বিশ্ব দিয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা শুভঙ্করের ফাঁকি আছে, যেটা আতিক বলেছেন অলরেডি। তো অ্যাডাপ্টেশনের ফান্ড যেটাকে আমরা বলছি, এবং মিটিগেশন ফান্ড, এবং একই সাথে যে ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরাম যেটা ছিল, নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যেটা গ্লাসগোতে আমরা দেখেছি, সেখানে কিন্তু আমাদের ক্লিয়ারলি বলা ছিল যে আইল্যান্ড কান্ট্রিগুলো এবং মানে বিশেষ করে আমাদের যে সমস্ত কোস্টাল যে সমস্ত কান্ট্রিগুলো আছে, নাজিগতে আছে, বাংলাদেশের 8ম স্থানের নাজিগতার দিক থেকে, সেই দেশগুলোকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করা হবে, এবং এই প্রতিশ্রুতিবদ্ধ অবস্থা ছিল। কিন্তু আমরা দেখি যে বাস্তবে কিন্তু সেই ফসিল ফুয়েল রিডাকশনের জন্য যে প্রতিশ্রুতি করা হয়েছে সেটা কিন্তু তারা কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করেনি। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সারা বিশ্বে একটা যে নাস্তিকতা তৈরি করেছে তারা, যেটা আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম একটা কারণ হিসেবে দাঁড়াচ্ছে, শুধুমাত্র ফসিল ফুয়েল ব্যবহার না, ইন্ডাস্ট্রিয়াল মানে কার্বন নিঃসরণ না, সেখানে আমাদের রাজনৈতিক সহিংসতা। আজকে যদি আপনি দেখেন যে মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেখানে যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে এবং যেভাবে মানে পরিবেশ বিনাশ করা হচ্ছে এবং যেভাবে মানে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু ধরনের কেমিক্যাল এবং রাসায়নিক এবং বহু ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো আসছে সেগুলো কিন্তু একটা নাজুক অবস্থা তৈরি করছে। দ্বিতীয়ত সামাজিক অস্থিরতা তৈরি করে দিয়েছে। আজকে যদি ইসরায়েল প্যালেস্টাইনের সহিংসতার অবস্থা যদি দেখি, যে দেখুন যে হামাস যা করেছে তার উত্তরে তো আমি এই নিরীহ নাগরিকদেরকে আমরা এইভাবে নৃশংস মেরে ফেলতে পারি না। মানে 70% বিল্ডিংকে আমি ঘুরিয়ে দিয়েছি, মানুষের আবাসস্থল যেখানে 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ প্যালেস্টাইন গাজাতে ছিল, তাদের কি অবস্থা হয়েছে, এবং সেখানে আমরা কি ব্যবহার করেছি, কোন ধরনের গ্যাস আমরা ব্যবহার করি, ইসরায়েল যে ধরনের মারণাস্ত্রগুলো ব্যবহার করেছে, এবং সেগুলোর কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমাদের কিন্তু চলে আসছে, মারাত্মক রকমভাবে ঝুঁকিতে আসছি আমরা। তৃতীয়ত হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক ঝুঁকি কমানোর একটা প্রতিশ্রুতি দেওয়া হয় উন্নত বিশ্ব থেকে, এটাও কিন্তু একটা ধাপ্পাবাজি একটা অবস্থা আমরা বলি, যে ভূ রাজনৈতিক ঝুঁকি আপনি কমাচ্ছেন না, বরং আপনি সারা বিশ্বে ভূ রাজনৈতিক ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছেন। জি, ডক্টর আতিক রহমান, এই জায়গাটা একটু জানতে চাই আমরা। তাহলে আসলে এই যে জলবায়ু তহবিল কিংবা ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমরা আসলে কি পাচ্ছি, কোনো রকম আশা দেখেন কিনা? এই রাজনীতি শেষ হবে কবে? সত্যি কথা বলতে এই যে তথাকথিত অর্থনৈতিক কমিটমেন্ট, সেটা কাগজ কলমে আছে, সেটা বাস্তবতায় এসে ট্রান্সফার হওয়া আমি এখন দেখছি না। এটা এখনও কথা চলছে, এখনও সেটাকে টাকায় পরিণত করতে হবে, এবং যাদের কাছে টাকাটা, তারা এটাকে একটা ব্যবসা করছে, একটা ব্যবসায়িক পদ্ধতি মনে করছে, যে জলবায়ু পরিবর্তন থাকবে, আরও খুব তীব্রতর হবে, গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে, তাদেরকে আমরা এইগুলো দিয়ে বিক্রি করতে পারবো। কিন্তু কিছু তাদের ওই একটা টোকেন 10% 20% তারা এটা তথাকথিতভাবে দান করবে, দান তো আর করছে না, ব্যবসা করার অন্য পথ দরজা করছে। অতএব সেই জন্যে এই রাজনৈতিক বা ভূ রাজনৈতিক দুর্বলতা এবং অনাচার যেটা, সেটা দিয়ে অন্যান্য অনাচারকে কমানো যাবে, এটার কোনো সম্ভাবনা আমি দেখি। নিজে থেকে কিছু করেও তো এটা কমানো, এবং নিজে থেকে করার মতো ক্ষমতা দরিদ্র দেশের নেই, কারণ দরিদ্র দেশের এনার্জি সিস্টেম যেটা, তার উপরে কন্ট্রোল নেই। এনার্জি সিস্টেমে আপনি তো শুধু ভাত রান্না করছেন তা না, আপনার ইন্ডাস্ট্রি চলছে, ইন্ডাস্ট্রিগুলো ওয়েস্টার্নাইজড ইন দেয়ার ওয়েজ, তার টেকনোলজিটা ওয়েস্টার্নাইজ, সেটা তাদের সঙ্গে যে জিনিসপত্র আসছে সেটা অলরেডি তারা সেইভাবে বাড়িয়ে দিচ্ছে বা করছে। এমন না যে এটা নতুনতর, আমরা যদি আমাদের নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি তাহলে একটা অন্যরকম। বাংলাদেশের কি করার আছে স্যার এখন? সেই জন্যে আমাদের কয়েকটা রাজনৈতিক চিন্তাধারা আছে। একটা হচ্ছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, এবং আগামী যে অবস্থান আমাদের
স্বয়ংসম্পূর্ণতার পরে, সেটা হচ্ছে আমাদের খাদ্যের নিউট্রিশনটা বাড়ানো। এখন আপনি মানে আমাদের হাতে তাহলে অ্যাডাপ্টেশন ছাড়া কোনো আমাদের যদি একটা সাধারণ মানুষ রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি নিউট্রিশন কি পেয়েছেন, সে উত্তরই দিতে পারবে না। আপনি খেয়েছেন? হ্যাঁ। পেট ভরেছে? হ্যাঁ। কি খেয়েছেন? ভাত। তাহলে রাইস ইজ দি বা কার্বোহাইড্রেট ইজ দি লোয়েস্ট লেভেল অফ ফুড। আমাকে আরও উন্নততর ফুডে, আমি বড় লোকের আর গরিবের মধ্যে খাদ্যে পার্থক্য কী? একজন কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে, বড় লোক সেখানে মাংস, মাছ। এই ধরনের উন্নত বিশ্ব এবং এই যে দরিদ্র বিশ্ব, মানে এই যে বৈষম্য, এটি কমাবার উপায় হচ্ছে সামগ্রিক পৃথিবীর অর্থনৈতিক চিন্তাধারাকে বদলান। এটা আপনি বাংলাদেশে বসে এটা করে ফেলবেন, বাংলাদেশের ভেতরে যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের দিক থেকে কোনো রকম চাপ আছে এই যে মানে অ্যাট লিস্ট এই যে অ্যাডাপ্টেশনের জন্য অভিযোজন অভিশোষণের? জি, আলোচনার চাপ আছে, কিন্তু তার স্ট্রাকচারাল সিস্টেম যে আমাকে না দিলে আমি তোমাকে ঢুকতে দেবো না, তোমার আমি তেল নেব না, তোমার আমি এটা করতে পারবো না, সেই যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নটা দরিদ্র দেশে। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে COP 26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। জি, ও এখন অভিযোজন সেটাই বলে, অভিযোজন অর্থায়ন, কিন্তু এটা আসলে অভিযোজন অর্থায়ন হচ্ছে না। এটা তারা কিছু টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে তারা আরও বেশি তাদের ইকোনমিকে বাড়াবার চেষ্টা করছে। এখন তাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল সেটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তো এগুলো হচ্ছে দূষণ চাপিয়ে আপনার কিছুটা ক্রেডিট নেওয়া, তাতে খুব বেশি এগোচ্ছে না। এবং ভূ রাজনৈতিক যে অন্তর্দ্বন্দ্ব সেটা তীব্রতর হচ্ছে গরিবের এগেনস্টে, গরিবের বিরুদ্ধে। তো সেই জন্য আমাদেরকে আমাদের দরিদ্র দেশ যারা আছে তাদের যে সামগ্রিক কোঅর্ডিনেশন, আপনি চিন্তা করেন দক্ষিণ এশিয়া একটা গরিব এলাকা, আফ্রিকার উত্তরাঞ্চল ধরার একটা, এই দুটো যে একসাথে হয়ে আমরা একটা বড় দল করে বলবো যে এই আমাদের করতে হবে, সেটা হচ্ছে না। কোথায় যে দল পাচ্ছে? ইউরোপ আর আমেরিকা, তারা দল পাচ্ছে যে কি করা যাবে, অর্থাৎ তাদের কাছে কলকাঠি, তাদের কাছে পাওয়ার রিলেশনশিপ। এই রাজনীতির কাছে আসলে মানে দরিদ্র দেশগুলো অসহায়, পিছিয়ে যাচ্ছে, অসহায়, এবং প্রতিদিন সেটা আরও বাড়ছে, কারণ জনসংখ্যা বাড়ছে, মানুষের খাওয়াতে হবে। তার আপনি যদি আজকে এখন স্যার তাহলে আমাদের তো অ্যাডাপ্ট করা ছাড়া, মানে আমাদের খুব বেশি গতি, হজম করা ছাড়া খুব বেশি না, এর সাথে মানিয়ে চলা ছাড়া খুব বেশি। অ্যাডাপ্টেশন হচ্ছে আমাকে খাপ খাইয়ে নেওয়া। তো খাপ খাইয়ে তো আমাকে হবে বাজার জন্য, কিন্তু সেই খাপ খাইয়ে নেয়ার পদ্ধতিগত দিকে আমার জীবন পদ্ধতি উন্নয়ন করা এবং পৃথিবীকে আরও ফেয়ারার করা, আরও পরিচ্ছন্ন করা, আরও ন্যায়বদ্ধ করা, সেটা হচ্ছে না। স্যার আমরা আসলে আমাদের হাতে উপায় কি? না, উপায় হলো একটা হলো যে আমাদের এখানে যে তাপমাত্রা আমরা এখন স্যার যে তাপমাত্রার মধ্যে আমরা আছি, আমরা সেখানে আছি সবচেয়ে বড় ঝুঁকিতে, এবং ঝুঁকির মধ্যে যেটা হচ্ছে আমাদের দারিদ্রতা বেড়ে যাচ্ছে, এবং আমাদের ক্ষুধা এবং দারিদ্রতা, এই দুটো জিনিস হচ্ছে মানে শুধুমাত্র বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের কিন্তু হচ্ছে। দেখুন যে বৈশ্বিক রাজনীতির কারণে, সংঘাতের কারণে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে, তেলের দাম বেড়ে গেছে এবং প্রতিটা জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। ডলারের দাম বেড়ে যেয়ে আমাদের মুদ্রামানের অবমূল্যায়ন হয়েছে। তো এটা সাধারণ মানুষের উপর কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং এটা শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে কিন্তু এই ধরনের নাজুকতা তৈরি হয়েছে। কাজে সেক্ষেত্রে কিন্তু এই গ্লোবাল রাইজ অফ পভার্টি অ্যান্ড হাঙ্গার, যেটাকে আমরা বলছি, বাংলাদেশও যার অংশ হিসেবে মানে বাধ্য হচ্ছে মানে এটাকে মেনে নিতে। তো সেই জায়গাতে আমাদের উদ্ভাবনী ব্যবস্থাপনা যে একেবারে নাই, কথা বলা যাবে না। যেমন আমরা বলি যে আমাদের মানে দক্ষিণবঙ্গে যেটা আমরা কোস্টাল এরিয়া যেটা বলি, সেখানে কিন্তু টলারেন্ট মানে স্যালাইন টলারেন্ট মানে আমাদের বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন ব্যবস্থা কিন্তু আমরা শুরু করেছি। সেখানে খাদ্য নিরাপত্তার কথা যদি আমরা বলি, খাদ্য নিরাপত্তার একটা বলয় আমরা তৈরি করেছি। চরে নানা রকম, তারপরে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, যেটা সারা বাংলাদেশের লার্জেস্ট প্রোগ্রাম বলতে পারি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা, সেটা কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ করছি। তারপরে আমরা দেখুন যে কোভিডের সময় কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়েছি, আমরা প্রণোদনা দিয়েছি। কাজে আমাদের কৃষিতে আমাদের লাইভ স্টক আপনি বলুন, সেটা একটা বিপ্লব হয়েছে। তারপর আমরা যদি নার্সারি ডেভেলপমেন্ট যদি বলি, বনায়ন প্রক্রিয়াটা যেটা, সেটা কিন্তু একটা নীরব বিপ্লব হয়েছে। কৃষিতে যেমন সবুজ বিপ্লবের মাধ্যমে যেটা আমরা পেয়েছি যে 170 মিলিয়ন প্রায় জনগোষ্ঠী, তাদেরকে আমরা পরিয়ে কিন্তু মানে আমরা বাঁচিয়ে রাখতে পারছি।
হ্যাঁ, তবে সেক্ষেত্রে যেটা আছে যে আমাদের ভারসাম্যহীনতা, যেটা উনি বললেন যে চরম দারিদ্র সীমায় যারা বসবাস করছে, আমাদের কোভিডের আগে আমাদের 14% ছিল হচ্ছে চরম দারিদ্র সীমার লেভেলে, কিন্তু কোভিডের কারণে এটা কিন্তু বেড়ে 24% হয়ে গেছিল। সেক্ষেত্রে আমাদের যেখানে মানে এই ভারসাম্যহীনতাকে যদি আমরা মানে উত্তরণ করতে চাই, তাহলে সেখানে কিন্তু আমাদের ওই যে মানে আবার বৈশ্বিক রাজনীতিক জলবায়ু রাজনীতি, যেটা ক্লাইমেট জাস্টিস যেটাকে আমরা বলি, সেই ক্লাইমেট জাস্টিস, ইকুইটি, ইকুয়ালিটি এবং ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যেটাকে বলা হয়, সেটাকে অবশ্যই আমাদেরকে ইনশিওর করতে হবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। 30 সেকেন্ড যদি কিছু যোগ করছেন না স্যার। না, এখানে যেটা বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে যে প্রধানত ইন্ডাস্ট্রিয়াল শিল্পোন্নত দেশের তাদের কর্মকাণ্ডের একটা প্রতিফলন, এবং সেটা যে দরিদ্র দেশের উপরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সামগ্রিকভাবে। অর্থাৎ উন্নত বিশ্ব তথা তথাকথিত উন্নত মানে শিল্পোন্নত বিশ্ব যত বেশি এনার্জি খরচ করছে, দরিদ্র দেশের উপরে তত বেশি চাপ পড়ছে। এই প্রভাবটা পড়ার ফলে তারাও সেখান থেকে বেরিয়ে আসার জন্য তাদের এনার্জি সিস্টেমের এনার্জি কমানো বা খাদ্য মেইন কতগুলো স্টেপস আছে আমাদের খাদ্যর দায়িত্ব নিয়ে আমরা এগোতে হবে। আমরা প্রত্যেককে শিক্ষিত করে তুলব, আমাদের পরবর্তী জেনারেশন আমাদের চেয়ে বেটার হবে। এই যে কতগুলো বেসিক প্রিন্সিপাল, এগুলোর জন্য আমাদেরকে অতি ফোকাস থাকতে হবে। এগুলো আমরা বলি কথায় কথায়, কিন্তু রাজনীতির ভেতরে এগুলো ঠিক গভীরে ঢোকে না, কারণ এর মধ্যে যে মেকানিজমগুলো সেগুলো আমরা স্থাপন করতে পারছি। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডক্টর আতিক রহমান, ডক্টর অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন, আর দুজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আপনাদের এখানে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।